আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় 17তম যে শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ে যে গাণিতিক সমস্যাগুলো এসেছিল তার আমরা পূর্ণাঙ্গ সমাধান করাবো ইনশাআল্লাহ। এছাড়া শিক্ষক নিবন্ধন সংক্রান্ত যাবতীয় যত তথ্য আছে তোমাদেরকে অভিহিত করব এবং প্রয়োজনীয় যত কাজ শিক্ষক নিবন্ধনে অ্যাপ্লাই এর পরবর্তীতে গাইডলাইন যত কিছু আছে আমরা দিব ইনশাআল্লাহ। যারা লাইভে যুক্ত হয়েছ আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আমরা ক্লাসটি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে এখনই শুরু করব ইনশাআল্লাহ। তোমরা যারা নিবন্ধন পরীক্ষা দিতে আগ্রহী অবশ্যই কমেন্টে জানাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করো। তোমরা যদি অ্যাক্টিভ থাকো আমরা ফ্রিতে তোমাদের গণিতের পাশাপাশি বাংলা, জিকে এবং ইংরেজির গুরুত্বপূর্ণ ক্লাস ফ্রিতে আমরা সরবরাহ করব বা ফ্রিতে আমরা ক্লাসগুলো নিব ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুত শেয়ার করে দাও এবং আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। একটু দ্রুত জানাও সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমার কথা। ওকে ভাইয়া, তোমরা সবাই একটু শেয়ার করে রাখো আর আমি একটি করে অঙ্ক তোমাদের দেখাবো এবং ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। আর যখন নিবন্ধনের সার্কুলার আসে অবশ্যই আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিব এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন কোন বিষয় পড়তে হবে, কোন টপিকসে পরীক্ষা দিতে হবে, সকল দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। সকল কিছু আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমাদের দায়িত্ব শুধু নিয়মিত ক্লাসগুলো অ্যাটেন্ড করা, কোন বিষয়ে বুঝতেছ না আমাকে জানানো, মানে কন্টাক্ট রাখা মেন কথা। ওকে, আমাদের সবুর বলতেছো ক্লিয়ার শোনা যাচ্ছে, ঠিক আছে ভাইয়া। তো লক্ষ্য করো আমরা আজ 17তম নিবন্ধনের যে কলেজ পর্যায়ে গণিত এসেছে, হ্যাঁ, এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে ক্লিয়ারগুলো মানে ক্লাসগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। না বুঝলে আমি বলে দেবো ইনশাআল্লাহ। তো লক্ষ্য করো আমাদের 1 নাম্বার কোশ্চেন কি এসেছিল, 91, 101, 117 এবং 123 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি। তাহলে প্রথম কোশ্চেন আমাদের মৌলিক সংখ্যা কোনটি নির্ণয় করতে বলা হয়েছে। তাই এক্ষেত্রে আমরা মনে রাখবো মৌলিক সংখ্যা প্রথমে তো আমাদের চেনা লাগবে যে মৌলিক সংখ্যা আমরা কিভাবে চিনব। যেমন আমরা একটি সংখ্যা লিখি 10, এই 10কে 1 এবং 10 ব্যতীত যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না করা যায় তাহলে ওই সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। কিন্তু এই 10কে দেখো আমরা 2, 5 মানে 5 দুগুণে 10 করতে পারছি, তার মানে এই সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। ঠিক একই নিয়মে আমাদের যে অংশগুলো এখানে দেওয়া আছে লক্ষ্য করো, প্রথমে আছে 91, 91কে দেখো আমরা ভাঙিয়ে লিখতে পারি 7 গুণ 13, তার মানে 1 বাদে দেখো 7 আর 13 দিয়ে 91কে ভাগ করা যায়, এজন্য এটা মৌলিক সংখ্যা নয়। ঠিক একই নিয়মে আমাদের দেখো 101, এই 101কে দেখো কোন সংখ্যায় বা উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, কিন্তু বাকি সংখ্যাগুলো দেখো এই যে 117 আছে,
117। তো এই সংখ্যা দেখো 13-র সাথে 9 গুণ করো, দেখো 117 হয়। 9 13 117। আবার দেখো এখানে আছে আমাদের 123। 123 এই সংখ্যা দেখো 3 দিয়ে ক্যালকুলেশন করা যায়। 3 এর 12, 3 একে, মানে 3-এর সাথে যদি আমরা 41 গুণ করি, দেখো উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে, এই অংশেরও উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে, এই অংশেরও দেখো উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে বা ভাগ করা যাচ্ছে। দেখো প্রতিটা অংশ ভাগ করা যাচ্ছে, কিন্তু এই 101, এই 101 দেখো ভাগ করা যাচ্ছে না অন্য কোনো সংখ্যা দ্বারা। যদি ভাগ করতে পারো দেখো কমেন্টে জানাও। তাহলে যেহেতু 101 ভাগ করা যাচ্ছে না অন্য সংখ্যা দ্বারা, এজন্য আমাদের উত্তর হবে যে মৌলিক সংখ্যা কোনটি, এই যে 101, অর্থাৎ খ নাম্বার আমাদের উত্তর হবে। দেখো তো সবাই ক্লিয়ার কিনা? দেখো ভাইয়া এই অংশ তোমাদের ক্লিয়ার কেন একটু জানাও তো। তোমাদের 1 নাম্বার কোশ্চেন ক্লিয়ার কিনা একটু জানাও। 1 নাম্বার কোশ্চেন ক্লিয়ার কিনা একটু জানাও, দ্রুত জানাও। তোমাদের একটি করে কোশ্চেন ক্লিয়ার হবে, আর আমি পরবর্তী অংশগুলো দেখাবো ইনশাআল্লাহ। 17তম শিক্ষক নিবন্ধনে যা এসেছে, হ্যাঁ তোমরা এইচএসসি পরীক্ষা দিয়ে স্কুল পর্যায় 2 তে আবেদন করতে পারবা। স্কুল পর্যায় 2 আবেদন করতে পারবা ইনশাআল্লাহ। সবাই একটু জানাও ভাইয়া, এ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও সবাই। যদি ক্লিয়ার না হয় তাও আমাকে বলো, সমস্যা নাই, আমি বুঝাইয়ে দিব। হ্যাঁ একটু দ্রুত জানাও সবাই, দ্রুত জানাও। ওকে ভাইয়া, তোমরা সবাই ক্লিয়ার হয়েছো, ঠিক আছে ভাইয়া। যারা মিস করেছো পরে আবার একটু দেখে নিও ভাইয়া, কারণ একটা অঙ্ক 2 বার দেখাইতে গেলে একটু সময় বেশি লেগে যাবে। এখন আসো আমরা 2 নম্বর অঙ্কটা দেখাবো। দেখো বলেছে এত সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কোশ্চেন দেখো পূর্ণবর্গ সংখ্যা হবে। এই পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হলে তোমার এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে এই সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমাদের এই সংখ্যাটি লক্ষ্য করো, এই যে এই সংখ্যা, এই সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো আমরা জানি জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 দিয়ে ভাগ করো, 2 1 2। এরপর লক্ষ্য করো এই 1 এর মাঝে কিন্তু ভাগ যায় না, তাহলে যখন 1 এর মাঝে ভাগ যায় না তখন কিন্তু একটা শূন্য বসে যায়। তোমরা জানো ভাগের সিস্টেম, যখন কোনো অংশকে ভাগ করা যায় না তখন তার জন্য একটা শূন্য বসে যাবে, ঠিক আছে। এবার তাহলে 19 ধরো, তাহলে 9 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, হাতে 1 15, তাহলে 7 দুগুণে 14, হাতে 1 তাহলে 12, 6 দুগুণে 12। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ক্যালকুলেটরে ইউজ করলেই তো হয়ে যায়, পরীক্ষার সময় তো আর ক্যালকুলেটর দেওয়া থাকবে না, তোমাকে তো মুখে মুখেই করতে হবে। তো এই জন্য তোমরা ভাগ করার নিয়মটা শেখো। দেখো গুরুত্বপূর্ণ নিয়ম, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। এবার দেখো 2 দিয়ে 1 এর ভাগ যায় না, এই জন্য
একটা শূন্য লিখে দিয়েছি। এবার 1 10 9 19, 19কে 2 দিয়ে ভাগ যায়, 9 দুগুণে 18, হাতে 1, 1 আর 5 15 হয়, তাহলে 2 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14, আবার 1, 1 আর 2 12 হয়, 6 দুগুণে 12। দেখো তো ভাগ ক্লিয়ার কিনা ভাইয়া? ভাগ ক্লিয়ার কিনা একটু জানাও তো সবাই, কমেন্টে জানাবা কিন্তু, হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবা। এখন দেখো আমরা আবার 2 দিয়ে ভাগ করবো ভাইয়া, 5 দুগুণে 10, এরপরে দেখো 9 এর আবার ভাগ করো, 4 দুগুণে 8, 1 থাকছে আর 7 17, তাহলে 8 দুগুণে 16, আবার 1 হাতে, তাহলে 16 থাকলে আবার 8 দুগুণে 16। দেখো এই ভাগগুলো না বুঝলে জিজ্ঞাসা করবা, কিন্তু কোনো লজ্জা করার কারণ নাই। তোমরা অনেক আগে কিন্তু এই ম্যাথ থেকে বিদায় নিয়েছো, অনেকদিন ম্যাথ করো নাই, ছোটখাটো বিষয়ে তোমাদের সমস্যা থাকতে পারে, এই সমস্যাগুলোই আমরা কিন্তু সমাধান করব সুন্দর করে। তো এখন লক্ষ্য করো, এই যে 2 দিয়ে আমরা ভাগ করব, তাহলে 5 এর ভাগ করলে আবার কত হয়, 2 দুগুণে 4, 1 10 4 14, 7 দুগুণে 14, তাহলে এখান থেকে 4 দুগুণে 8, আবারও 4 দুগুণে 8। এভাবে ভেঙে ভেঙে ভাগ করা শিখতে হবে। এখন জোড় আছে, জোড় থাকলে আবার 2 দিয়ে ভাগ করো, 2 1 কে 2, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। এরপর আরো লক্ষ্য করো, এখানে আবার 6 দুগুণে 12, তাহলে 8 দুগুণে 16, 6 দুগুণে 12, আবারও জোড়, জোড় থাকলে 2 দিয়ে ভাগ করবা ভাইয়া, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এখন দেখো বিজোড়, বিজোড় হলে কিন্তু আর 2 দিয়ে ভাগ করা যাবে না। তো এখন দেখো এই যে সংখ্যা, এই সংখ্যাকে তাহলে 3 দিয়ে ভাগ করা যাবে। দেখো 3 দিয়ে ভাগ করতে হলে এর যোগফলকেও 3 দিয়ে ভাগ করা যায়, না হলে ভাগ করা যায় না। লক্ষ্য করো 3 আর 3 কত হয়, 6, 6 আর 4 কত হয়, 10। তো দেখো যোগফল 10, এই 10 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটিও 3 দ্বারা ভাগ করা যাবে না। তোমাদের ভাগের নিয়ম শেখাচ্ছি, একেবারে বেসিক থেকে শেখাচ্ছি, মানে আমি তো চাইলে দ্রুত শেষ করে দিতে পারি, যদি তোমরা একেবারে বেসিক থেকে শিখতে পারো এজন্য আমি বিস্তারিত বলতেছি। হ্যাঁ ভাইয়া, এখন দেখো বিজোড়, তাহলে তো 4 দ্বারা ভাগ যাবে না। এবার 5 দিয়ে দেখো, 5 দিয়ে ভাগ করতে হলে এই একক স্থানীয় অঙ্কে 0 অথবা 5 থাকা লাগবে, 0 অথবা 5 থাকা লাগবে, নাই, তার মানে 5 দ্বারাও বিভাজ্য না। এবার 6 জোড় দিয়ে তো ভাগ করা যাবেই না এখানে, যেহেতু বিজোড়, তাহলে 7 দিয়ে চেষ্টা করো। এখন 7 এর কোনো স্পেশাল নিয়ম নাই, তাহলে এখানে 7 দিয়ে ভাগ করলে 4 7 কত হয়, 28, তাহলে থাকে 6 আর 3 63, 7 নাম 63, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, 4 7 28, হাতে আমার কত থাকে, 6 3 63, তাহলে 7 নাম 63, তাহলে 49 হয়, 49 কেও দেখো 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখন মজার বিষয় লক্ষ্য করো, এই দুইটা জোড়, এই দুইটা জোড়, এই দুইটা জোড়, এই দুইটা জোড়, দেখো এই 7 কোনো জোড়া নাই, এই 7 কোনো জোড়া নাই, তার মানে যেই অংশটা জোড়াবিহীন থাকবে ওই অংশটাই আমার উত্তর। অর্থাৎ এখানে বলেছে না যে সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে, তার মানে 7 দিয়ে ভাগ করলে যেটা জোড়াবিহীন হলো আমার, এই জোড়াবিহীন সংখ্যাটি আমার উত্তর। সবাই ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে কষ্ট করে, সবাই ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানাও তো ভাইয়া। সবাই একটু জানাও যে এই অংশটা ক্লিয়ার কিনা ভাইয়া। একটু কষ্ট করে জানাও তোমরা সবাই যে অংশ ক্লিয়ার কিনা। আর তোমরা যারা লাইভে আসো নিয়মিত এভাবে ফ্রি ক্লাস করতে আগ্রহী কে কে একটু জানাও তো,
এবং তোমার বন্ধুদেরকে একটু মেনশন করো, তোমরা একটু শেয়ার করো। আমরা তোমাদের কাছ থেকে একটি টাকাও নিব না, তোমরা জাস্ট শেয়ার করবা, নিয়মিত ক্লাস করবা এবং সমস্যা হলে আমাদেরকে জানাবা। তোমরা যাতে একটু ভালো কিছু করতে পারো, তোমরা ভালো কিছু করলে এটাই সার্থকতা। তোমরা সবাই একটু জানাও কারা নিয়মিত ক্লাস করবা। তোমরা নিয়মিত ক্লাস করলে আমি নিয়মিত তোমাদের লাইভ ক্লাস দিব এবং পরিশ্রম করব ইনশাআল্লাহ। আর আমি একেবারে থেমে থেমে ক্লাস নিব। আমি প্রথম দিন একটু দ্রুত কথা বলতেছি, তোমরা যখন নিয়মিত অঙ্ক আমার এই ক্লাসগুলো করবা, একেবারে থেমে থেমে বোঝাবো, একটা জিনিস বারবার বোঝাবো, না বুঝলে 4-5 বার বোঝাবো, সমস্যা নাই। কিন্তু নিয়মিত ক্লাস যারা করবা তারা একটু বলো। ওকে ভাইয়া, তাহলে 2 নাম্বার তোমরা ক্লিয়ার হয়েছো। এখন দেখো তো 3 নাম্বার। তোমাদের জন্য কিন্তু আমি পরীক্ষার ব্যবস্থাও করব, একেবারে ফ্রিতে তোমরা পরীক্ষা দিতে পারবা। এই যে তোমাদের ক্লাস নিচ্ছি, এই ক্লাসের উপরে আমি পরীক্ষা সেট আপ করবো, বুঝেছো? মানে আমাদের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে তোমরা পরীক্ষা দিবা, কত মার্কস পেয়েছো বুঝতে পারবা, তখন তোমাদের পড়তে আরো বেশি ভালো লাগবে। মানে সকল সুযোগ সুবিধা দিব, শুধু নিয়মিত ক্লাস করবা। ওকে, এখন লক্ষ্য করো তো ভাইয়া, এখানে একটা দেখো 3 নম্বর অঙ্কটা দেখো। এক্স মাইনাস ওয়াই এর মান দেখো 2 আছে। এক্স মাইনাস ওয়াই এর মান কি দেওয়া আছে ভাইয়া? 2। এবং দেখো এক্স ওয়াই এর মান দেখো 24। এক্স ওয়াই এর মান 24। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই এর মান কত? তোমরা খুব ভালো জিনিস ভালো করে লক্ষ্য করো, যে তোমরা কি জানো যে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান কি সূত্র শেখাইছিলাম? এ মাইনাস বি হোল স্কয়ার। তো তোমরা জানো কোন হোল স্কয়ারের ফর্মুলাতে 4 আসে, 4। তাহলে এখানে লিখবা 4xy। দেখো তো সূত্র বুঝছো কিনা? এই সূত্রটা কোন সূত্র? এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দেখো এই ফর্মুলা থেকে এসছে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দেখো তো ক্লিয়ার কিনা, এই ফর্মুলা ক্লিয়ার কিনা দেখো তো ভাইয়া। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। এখানে আমাদের করণীয়টা কি খুব ভালো করে বোঝো। এই এক্স মাইনাস ওয়াই এর মান দেখো 2 দেওয়া ছিল, তো দেখো 2 হোল স্কয়ার প্লাস এ দেখো 4 আছে, 4 লিখলাম। এক্স ওয়াই এর মান দেখো দেওয়া আছে কত? 24, 24 লিখলাম। এটা ইনটু আকারে আছে কিন্তু, হ্যাঁ। তো 2 দুগুণে 4, আর এখানে দেখো 24 গুণ 4 96। তাহলে যোগ করলে কত হয়? 100। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারের মান 100। তাহলে যদি আমরা এক্স প্লাস ওয়াই নির্ণয় করি, তাহলে এই হোল স্কয়ারের জন্য প্লাস মাইনাস দিয়ে একটা রুট যাবে। আবার ভালো করে বোঝো, এই স্কয়ার যখন অপর সাইডে নিয়ে যাব, প্লাস মাইনাস দিয়ে একটা রুট দিব। এখন ভালো করে বোঝো, প্লাস মাইনাস 100 রুট করা মানে 10। দেখো প্লাস মাইনাস 10, এই ঘ নাম্বার উত্তর। দেখো তো সবাই ক্লিয়ার কিনা, দেখো তো সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্টে জানাও ভাইয়া, আর বেশি বেশি করে একটু শেয়ার করো, বেশি বেশি করে সবাই শেয়ার করো। তোমরা অ্যাক্টিভ থাকো, আর সমস্যা হলে আমাকে জানাও, তাহলে দেখবা এক সময় অনেক ভালো বুঝতে পারতেছো তোমরা, হ্যাঁ। এটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাও, এই অংশ ক্লিয়ার কিনা সবাই একটু জানাও।
3 নাম্বার অঙ্কটি ক্লিয়ার কিনা সবাই জানাও একটু। ওকে, আকাশ ক্লিয়ার বলতেছো। ওকে, তো ফারিয়া আগেই উত্তর বলেছো, আরিফ আগেই উত্তর বলেছো। ওকে, ঠিক আছে ভাইয়া, এভাবে অ্যাক্টিভ হও, আরো কমেন্ট করো সবাই কোথাও না বুঝলে। এরপরে আসো আমাদের 4 নাম্বার অঙ্ক, খুব ভালো করে বুঝে বুঝে উত্তর দিবা। হ্যাঁ, এই যে 4 নাম্বার অঙ্ক, দেখো এই অংশ হলে মানে এত ইকুয়াল এত হলে এ এর মান কত? আমাদের কিন্তু এ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এ এর মান খুব ভালো করে বোঝো, এটা কিন্তু কিউব রুট আমরা সবাই জানি, ইকুয়াল √5 দেওয়া আছে, √5। এখন লক্ষ্য করো, এই এই অংশটা তো আমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে এই যে এ আছে, এটা কিউব রুট মানে তোমরা জানো 1/3 আকারে লিখতে হয়। এই কিউব রুট থাকলে 1/3 আকারে লিখতে হয়। ইকুয়াল এখানে আছে দেখো √5। ওকে ফাইন, খুব ভালো করে বোঝো। এবার এই অংশে আমার এই 3 যদি কাটতে চাই, হ্যাঁ, তাহলে এখানে দেখো 3 দ্বারা গুণ করলাম, এখানেও দেখো 3 দ্বারা উভয় পক্ষে গুণ করলাম, তাহলে দেখো এই 3 কেটে গেল। তাহলে আমার এর উপরে 1 মানে এ ই। এখন দেখো এই যে এ এর মান নির্ণয় করতে বলেছে, দেখো আমরা এ পেয়েছি, তাহলে এই অংশ এই √5 3 বার হবে। তোমরা জানো √5 ইন্টু √5 ইন্টু √5, এই দুইটা √5 মিলাই একটা 5, আর এখানে আছে √5, তাহলে উত্তর কত হলো 5√5। এখন তোমাদের মাঝে অনেকেই ভুলটা করে কোথায়, এই যে 3 আছে না, এই 3 লিখে এই √5 লিখে দেয়। এটা লিখলে হবে না, এটা ভুল, এটা ভুল। হ্যাঁ, এটা ভুল। তাহলে আমার সঠিক কি, এই যে √5 3 বার হবে, দুইটা √5 মানে মানে একটা আস্ত 5 মানে পূর্ণ সংখ্যা, আর এই যে √5, তাহলে 5√5 উত্তর কোনটা, এই যে খ। দেখো তো ভাইয়া সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা, দেখো এই 4 নাম্বার সবাই ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। এই 4 নাম্বার সবাই ক্লিয়ার কিনা একটু জানাও, একটু দ্রুত গতিতে জানিয়ে দাও। সবাই একটু দ্রুত গতিতে জানিয়ে দাও। ফারিয়া আগেই বলেছো বি অ্যান্সার, আরিফ বলেছো বি, ইয়েস। ইমরান, হ্যাঁ ক্লিয়ার। ইমরান কেমন আছো ভাই? নিয়মিত ক্লাস করো, তোমরা সবাই নিয়মিত ক্লাস করো, তোমরা অঙ্কে অনেক বেশি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা সবাই নিয়মিত ক্লাস করো। হ্যাঁ, ওকে ফাইন। এখন তুমি একটু কমেন্ট করো না ভাইয়া, সবাই কমেন্ট করো, সবাই একটু কমেন্টে জানাও, তাহলে ভালো লাগবে। এই যে এখন 5 নাম্বার অঙ্ক করব। হ্যাঁ, 5 নাম্বার অঙ্ক, এখানে দেখো কি সুন্দর একটা অঙ্ক দিয়েছে, দেখো log2√5, এই চাকরিটা একটু উপরে হবে। হ্যাঁ ভাইয়া, একটু উপরে হবে। এর মান কত, মানে বিষয়টা এমন, log2√5 এই পাওয়ারে আছে 400, এর মান কত নির্ণয় করতে বলা হয়েছে। এই টাইপের অঙ্ক থাকলে তুমি এই যে উপরের সংখ্যাটা আছে এই সংখ্যাটা ভাঙিয়ে নিবা। এই দেখো 400 লিখবো, এই 400কে যদি আমি 2 দিয়ে ভাগ করি হয় কত, 200, আবারও 2 দিয়ে ভাগ করো 100, আবারও 2 দিয়ে ভাগ করো 50, আবারও 2 দিয়ে ভাগ করো 25, এবার দেখো 5 5 25। তাহলে দেখো 2 কবার হয়েছে, 2 হয়েছে 4 বার। এবার ভালো করে বোঝো, আমার তো এখানে √5 আছে, তাহলে √5 লাগবে, তাহলে এই 5 কে ভাঙিয়ে লিখলে √5 হবে 2 বার, আবার এই 5 কে ভাঙিয়ে লিখলে √5 হবে 2 বার। তা বলো এই মোট কবার √5 হলো, 4 বার √5, তাহলে √5 হলো 4 বার। তাহলে আমরা একসাথে লিখতে পারি 2√5 পাওয়ার কত,
4। তাহলে এই অংশে তাই লিখবো, লক্ষ্য করো log 2√5। আর এই অংশ ভাঙিয়ে পেয়েছি 2√5 কতবার? 4 বার। খুব ভালো করে বোঝো ভাইয়া, 4 বার পেয়েছি। তাহলে এই যে 4 বার পেয়েছি, এই 4 আমাদের নিচেই নেমে আসবে। হ্যাঁ দেখো, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ, এই 3 ধাপের মান নেমে আসে। এখানে দেখো লেখা আছে কি log 2√5, উপরেও আছে 2√5। এই দুইটা মান মিলে গেলে উত্তর হয় 1। তাহলে 4 × 1 মানে 4 উত্তর। তো দেখো তো এখানে 4 উত্তর আছে ঘ। আমাদের উত্তর তাহলে এখানে ঘ, 5 নম্বরে ঘ উত্তর হবে। সবাই দেখো তো ভাইয়া, সবাই এ পর্যন্ত ক্লিয়ার কিনা? এ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও, সবাই ক্লিয়ার কিনা জানাও। আমাদের 5 নম্বরের উত্তর হচ্ছে 4 ঘ। সবাই ক্লিয়ার কিনা? দ্রুত গতিতে জানাও সবাই। সবাই একটু দ্রুত জানাও যে তোমরা 5 ক্লিয়ার কিনা। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, মিনহাজ ওকে ক্লিয়ার, ফারিয়া ক্লিয়ার, ওকে, আকাশ ক্লিয়ার। ওকে ভাইয়া, একটু আরো কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করে জানাইলেই পরবর্তী অঙ্কে চলে যাব আমরা। ইমরান বলতেছো ক্লিয়ার। ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাইতে পারি। দেখো পরবর্তী অঙ্কে আমার কি দেওয়া আছে একটু দেখো তো ভাইয়া। 6 নাম্বার অঙ্ক। এই 6 নাম্বার অঙ্কটা একটু মার্ক করো, এটা একটু কঠিন, একটু ক্রিটিক্যাল অঙ্ক। 6 নাম্বার অঙ্কটা একটু ক্রিটিক্যাল অঙ্ক, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে এম এর মান কত হলে, ভালো করে বোঝো, এম এর মান নির্ণয় করতে বলেছে, মানে এম এর মান কত হলে। এখানে একটু ভুল আছে, এক্স স্কয়ার হবে ভাইয়া, এখানে একটু ভুল আছে, তোমরা সংশোধন করে নাও। এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস এম, এই অংশটা সংশোধন করে নাও। এম এর মান কত হলে এক্স স্কয়ার হবে এখানে। হ্যাঁ, এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস এম একটি পূর্ণবর্গ রাশি হবে, একটি পূর্ণবর্গ রাশি হবে। দেখো এই অংশ দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস এম। তো এক্ষেত্রে আমরা এ বি আর সি তিনটা মান তোমাকে জানা লাগবে, খুব ভালো করে বুঝে বুঝে উত্তর দিবা, মানে এটা ক্রিটিক্যাল একটা পর্যায়ের অঙ্ক। তো এখানে তোমাদের বিজনেস ম্যাথমেটিক্স, তোমরা যারা কমার্সে আছো, বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের সরলের যে চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারে কিন্তু আমরা সমীকরণ প্রমাণ শিখিয়েছিলাম তোমাদের। বি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, কার কার মনে আছে বলো তো ভাইয়া? বা আমরা এ এক্স স্কয়ার দিয়ে বুঝাই, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এই টাইপের একটা সমীকরণ তোমাদের প্রমাণ করে শিখাইছিলাম। এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। তাহলে এই যে এই টাইপের অঙ্ক খুব ভালো করে বোঝো। তাহলে প্রথমের সাথে যেটা মান, এটা এ এর মান, মানে এই মানটা এই সমীকরণের সাথে মানে রিলেটেড, মনে রাখবে এই সমীকরণটা এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। আবার বলো কি বলেছি, এটা মূলদ্বয়ের মান সমান হলে, ভালো করে বুঝবা, এই যে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই মূলদ্বয় এর মান যদি সমান হয়, সেক্ষেত্রে এই মানের আমরা সমাধান করতে পারবো। তখন একটা ফর্মুলা জানা লাগবে। তার আগে তোমরা এই যে এ বলতে প্রথম মানটা দেখো, প্রথমে চলক বাদে কিছু নাই, তার মানে এ এর মান 1। এখানেও দেখো চলক বাদে কিছু নাই, তার মানে বি এর মানও 1।
এবারে সি হচ্ছে পরের অংশ, মাইনাস এম, চলক বাদে মাইনাস এম আছে, তাহলে সি এর মান হচ্ছে মাইনাস এম। দেখো তো এ পর্যন্ত ক্লিয়ার কিনা, দেখো তো এ পর্যন্ত ক্লিয়ার কিনা, এ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, যদি মনে থাকে তাহলে এই সমীকরণের সূত্র ছিল বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল জিরো, মানে শর্ট রূপ। এই অংশের সূত্র যদি চলক দ্বয় সমান হয় বা মূলদ্বয় আমাদের সমান হয়, সেক্ষেত্রে আমাদের সূত্র কি হবে ভাইয়া? বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল জিরো। মানে মেন সূত্র এই অংশটা মনে রাখবা তোমরা, এই অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা মুখস্থ করবা, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। ভালো করে বোঝো, এই যে বি এর মান ওখানে আমরা কত দেখেছি? ওয়ান, তাহলে দেখো আমরা ওয়ান স্কোয়ার লিখবো, মাইনাস ফোর, এর মান ওখানে কত পেয়েছি? এই দেখো এই অঙ্কে কিন্তু মান দেওয়া আছে, ওই মানই আমরা লিখেছি ওয়ান, ইন্টু সি এর মান কত? মাইনাস এম ইকুয়াল জিরো। মানে এটা সমাধান করলে উত্তর চলে আসবে, এই সূত্রটা মাথায় রাখবা। এখন দেখো ওয়ান স্কোয়ার মানে ওয়ান, মাইনাসে প্লাস ফোর কে ফোর, এম গুণ করলে ফোর এম ইকুয়াল এখানে কত হলো? জিরো। তা বলো এই এক ওদিকে গেলে কি হবে? মাইনাস এক, আর এই ফোর গুণ আকারে আছে, তাহলে এম ইকুয়াল কত হবে? মাইনাস এক, আর এই ফোর গুণ আছে এখানে ভাগ আকারে বসবে, তাহলে মাইনাস ওয়ান বাই ফোর। দেখো তাহলে মাইনাস ওয়ান বাই ফোর আছে ঘ নাম্বার, তাহলে সঠিক উত্তর ঘ। দেখো তো সবাই ক্লিয়ার কিনা, একটু দেখো সবাই এই অঙ্ক ক্লিয়ার কিনা একটু দেখো তো ভাইয়া, সবাই একটু দেখো তো ভাইয়া, এই অঙ্ক ক্লিয়ার কিনা সবাই একটু দেখো। তাহলে এই টাইপের অঙ্কে আমরা সূত্র মনে রাখবো কি? বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল জিরো। আবার বলো সূত্র কি? বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল জিরো। এটা নোট করো খাতায়, নোট করো। তোমাদের কিন্তু আমি চ্যাপ্টার ভিত্তিক বেসিক ক্লাসও শেখাবো। আগে আমরা এক একটা নিবন্ধনের অঙ্কগুলো শিখিয়ে নিই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। মানে কি ধরনের অঙ্ক আসে একটা ধারণা পাবা। আমি এখানে তো বেসিক শেখাচ্ছি, প্রতিটা অঙ্কে আলাদা আলাদা বেসিক বেসিক পাচ্ছ, পরে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার শেখাবো ইনশাআল্লাহ। তোমরা জাস্ট অ্যাক্টিভ হবা, আমি শিখাবো। ওকে, আরিফ বলতেছো ক্লিয়ার, আকাশ ক্লিয়ার, ওকে, ফারিয়া ক্লিয়ার, ওকে ভাইয়া ঠিক আছে। তাহলে আমরা এখন পরের অঙ্কে যাব। হ্যাঁ, পরের অঙ্কটা দেখি। এই যে 7 নাম্বার অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত। দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:2 এবং এদের গসাগু ই হলে, না এটা ভুল আছে, গসাগু এটা সঠিক উত্তর হবে 4 হলে। হ্যাঁ, 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? আবার বলো, এই অঙ্কে ভুল আছে ভাইয়া, এখানে গসাগু 4 হবে, এই সংখ্যাটা ভুল আছে। দুটি সংখ্যার অনুপাত 3:2 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে তুমি প্রথমে ধরে নিবা যে এই দুটো মান আছে না, একটা ধরবা 3x আর একটা ধরবা 2x, মানে সংখ্যা দুটো ধরি 3x 2x। এবার ভালো করে বোঝো, এই 3x আর 2x এর গসাগু, গসাগু, তাই বলো গসাগু মানে মিল। আবার বলো গসাগু মানে কি? মিল। এই 3x আর 2x এর মধ্যে মিল আছে কে? x। আবার বলো মিল আছে কে? x। তার মানে x এর মান কত? 4। x এর মানই হচ্ছে 4, ঠিক আছে? তাহলে গসাগু হলো 4। তাহলে এবার লসাগু চেয়েছে, লসাগু।
তোমরা জানো লসাগুর ক্ষেত্রে সংখ্যা গুণ হয়, আর এই যে আলাদা করে কমন আছে এক্স, 3 দুগুণী 6, আর এই এক্স তাহলে 6x, তাহলে এক্স এর মান ছিল আবার 4, তাহলে 6 গুণিত 4 তাহলে কত হবে 24, তাহলে উত্তর হবে 24। যে আমাদের ঘ নাম্বার উত্তর। দেখো তো সহজে ক্লিয়ার কিনা, দেখো তোমাদের এই 7 নাম্বার ক্লিয়ার কিনা একটু বলো আমাকে, এই 7 নাম্বার ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা আমরা কালিটা চেঞ্জ করে দেখি কলমের। ওকে, তোমরা দেখো তো 7 ক্লিয়ার কিনা একটু জানাও সবাই, সবাই একটু জানাও 7 নাম্বার ক্লিয়ার কিনা। সাত নাম্বার ক্লিয়ার, সবাই ক্লিয়ার? একটু কমেন্ট করো, কমেন্ট করো ফাস্ট, একটু ফাস্ট কমেন্ট করো ভাইয়া, একটু ফাস্ট কমেন্ট করো। ফারিয়া বলতেছো ক্লিয়ার, ওকে। আকাশ ক্লিয়ার, আরিফ ক্লিয়ার, ওকে ভাইয়া একটু ফাস্ট কমেন্ট করো, দ্রুত শেষ করে দেবো আমরা ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করো 8 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে বলা হয়েছে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? তাহলে বলা হয়েছে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সত্য বা সঠিক? দেখো এই সমানুপাতিকের একটি ফর্মুলা আছে, দেখো 3টা মান এ বি সি, তার মানে এ ইজ টু বি ইকুয়াল বি ইজ টু সি। দেখো তো আগে এই সূত্রটা বোঝো, ক্রমিক সমানুপাতিক হলে এ ইজ টু বি ইকুয়াল বি ইজ টু সি হবে। এখন দেখো এই অংশটা মানে কি এ বাই বি, আর এই অংশটা মানে কি বি বাই সি। দেখো কোনাকানি বি গুণ করা যায়, তাহলে গুণ করলে কি হয় বি স্কয়ার, আর এই কোনাকানি গুণ করো কি হয় এ সি, এ সি। এখানে দেখো বি স্কয়ার সমান সমান সি এ আছে, তাহলে গ নাম্বারটা সঠিক। লক্ষ্য করো 8 নাম্বারটা ক্লিয়ার কিনা একটু জানাও তো ভাইয়া, 8 নাম্বার ক্লিয়ার কিনা একটু জানাও, একটু ফাস্ট জানাও। সবাই একটু ফাস্ট জানাও। হুম 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 হুম, সবাই দেখো তো ভাই এটা ক্লিয়ার কিনা। ওকে আরিফ বলতেছো ক্লিয়ার, ওকে আলতাফ হোসেন ক্লিয়ার, ওকে ভাইয়া জুবাইর ক্লিয়ার, ওকে ভাইয়া। আরো বেশি অ্যাক্টিভ থাকতে হবে তোমাদেরকে, আরো বেশি অ্যাক্টিভ থাকতে হবে। এরপরে আসো 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কের সমাধান আমরা লক্ষ্য করি 9 নম্বরে বলা হয়েছে একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার। আবার ভালো করে বোঝো, একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে? খুব ভালো করে বোঝো, একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, খুঁটি, এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে? তাহলে আমরা প্রথমে একটা খুঁটি অঙ্কন করি। এই যে একটা খুঁটি মনে করো, এই খুঁটিকে তোমরা এ বি ধরতে পারো, হ্যাঁ এ বি। এর মান দেওয়া আছে দেখো 20 মিটার, 20। এখন আমার ছায়ার দৈর্ঘ্য চেয়েছে, দেখো ছায়া, এটা ছায়া, এই বিসি একটা ছায়া। এবারে এই যে ঠেটা মানে এই যে আমাদের কোণ, এই কোণ কত ডিগ্রি বলেছে? এই কোণটা বলেছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এই বিসির মান কত?
তোমরা জানো এটা লম্ব আর এটা কি ভূমি। লম্ব আর ভূমির সাথে কার সম্পর্ক? তোমরা ওই যে ত্রিকোণমিতিক করেছো না, ওই ত্রিকোণমিতিক চ্যাপ্টারের অংশ। লম্ব বাই ভূমি tan এর অংশ। আবার বলো কোন অংশ? tan। তার মানে আমাকে এখানে tan দিয়ে সমাধান করতে হবে, tan থাটা, তাই তো? তাহলে এখানে tan কত ডিগ্রির মান? 45 ডিগ্রির মান। তো আমরা লিখবো tan 45 ডিগ্রি। তোমরা জানো tan 45 ডিগ্রি কেন? আমরা কেন tan করতেছি? লম্ব বাই ভূমি হলেই tan। তো লম্ব এখানে আছে এ বি, আর আমরা নির্ণয় করব বিসি। তাহলে লিখি এ বি বাই বিসি। তোমাদের যখন বেসিক ক্লাস নিব না, এই তথ্যগুলো আরো বিস্তারিত শিখাইয়ে দেবো, কিভাবে মান নির্ণয় করতে হয়, কখন tan হবে, কখন sin হবে, কখন cos হবে, সবকিছু বুঝিয়ে দিব তখন। ল অতি ভূ অতি লঘু এই টাইপের গুলো তোমরা তো আগে পড়ছো, লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, এগুলো তো পড়েছো। তো ওই টাইপের অংশগুলা থেকেই এই অঙ্ক। তো দেখো এই tan 45 ডিগ্রির মান তোমরা যাদের মুখস্থ আছে তোমরা জানো tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। যাদের মুখস্থ নাই পরবর্তীতে আমরা একটা বেসিক শীট দিব বা বেসিক ক্লাস নিব, তখন এই মানগুলো আমরা ওখানে শেখাবো ইনশাআল্লাহ। তাহলে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। এখন ভালো করে বোঝো এবি এর মান কত দেওয়া ছিল? 20। বিসি এর মান আমরা নির্ণয় করব। তাহলে বিসি এর সাথে 1 গুণ করলে বিসি হয়। তাহলে বিসি সমান সমান কত হলো? 20। তাহলে এখানে উত্তর দেখো 20 কোথায় আছে? এই যে ক। তাহলে ক নম্বর আমাদের সঠিক উত্তর। দেখো তো ক্লিয়ার কিনা? তোমরা দেখো তো ভাইয়া ক্লিয়ার কিনা? একটু জানাও তোমরা ক্লিয়ার কিনা, একটু জানাও। সবাই একটু জানাও তো ভাইয়া ক্লিয়ার কিনা। সবাই একটু জানাও ভাই, একটু ফাস্ট ফাস্ট। তোমরা একটা অংশ বুঝলে আমরা কিন্তু পরবর্তী অংশে যাব, এই জন্য একটু দ্রুত বলবা। আকাশ বলতেছো ক্লিয়ার, ওকে ভাইয়া। মোহাইমেনুল, হ্যাঁ ভাইয়া চার্ট আছে, আমরা পরে তোমাদের চার্ট শিখাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই, ঠিক আছে? সবাই একটু কমেন্টে জানাবা যে ক্লিয়ার কিনা বা কোথাও বুঝাইতে হবে কিনা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বা বুঝাইতেও সুবিধা হবে। এবার আসো 10 নম্বর অঙ্ক। একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে ঘন্টা সময় লাগে। ভুল আছে, একটু 4 ঘন্টা হবে। হ্যাঁ, 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে ও কিমি যায়, আচ্ছা স্রোতের বিপরীতে ততক্ষণে 3 কিমি যায়। আচ্ছা একটু ভুল আছে কেন ভাইয়া? অনুকূলে এখানে 5 কিমি হবে। হ্যাঁ, স্রোতের অনুকূলে যায় 5 কিমি, আর স্রোতের প্রতিকূলে যায় 3 কিমি। স্রোতের বেগ কত? তো এই অঙ্ক যখন আমরা তোমাদের রিটেন আকারে পড়াবো, অনেক বড় একটা অঙ্ক, তখন বেসিক সহকারে বড় করে শিখিয়ে দিব। এখন আমাদের স্রোতের বেগ চেয়েছে। আবার বলো এখানে কি চেয়েছে ভাইয়া? স্রোতের বেগ। এখানে আমাদের সাধারণ অবস্থায় 2 ধরনের বেগ চাই, আমি লিখে দিই। নৌকার বেগ আর একটি চাই স্রোতের বেগ। স্রোতের বেগ। তাহলে আমাদের বর্তমানে চেয়েছে স্রোতের বেগ। এই স্রোতের বেগ যদি আমাদের এমসিকিউ টাইপের হয় তাহলে সহজ করেই দিবে। মনে রাখবা এই স্রোতের অনুকূল আর এই প্রতিকূল, এক কথায় বড় মান আর ছোট মান বিয়োগ।
তাহলেই হয় স্রোতের বেগ। তাহলে দেখো 5 থেকে 3 বাদ দাও, 5 থেকে 3 বাদ দাও, তাহলে কত হয় 2। আর যদি নৌকার বেগ চাই, নৌকার বেগ, তখন এই অনুকূল অর্থাৎ বড় আর প্রতিকূল অর্থাৎ ছোট এই দুইটা যোগ করতে হয়। তা অর্থাৎ আমাদের 5 যোগ 3 তখন হবে 8 উত্তর আমার। দেখো তো ভাইয়া, আমাদের তাহলে স্রোতের বেগ শেষ, তাহলে উত্তর এখানে আমাদের 2 হবে, গ। দেখো তোমরা ক্লিয়ার কিনা একটু জানাও, একটু ফাস্ট জানাও। সবাই একটু ফাস্ট জানাও ভাইয়া। একটু দ্রুত জানাও না ভাইয়া তোমরা। ওকে, জুবাইর বলতেছো ক্লিয়ার, আকাশ ক্লিয়ার। ওকে ভাইয়া, আরো বেশি অ্যাক্টিভ হতে হবে তোমাদেরকে, তাহলে অঙ্ক সহজে বুঝবা, ঠিক আছে? অ্যাক্টিভ না হলে কিন্তু বোঝা কষ্ট। এখন আমরা আরো একটি অঙ্ক শিখবো। দেখো 11 নম্বর অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করে। 11 নম্বর অঙ্ক, একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, ক্ষতির কথা বলা হয়েছে। 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমাদের এই অঙ্কে কি চেয়েছে ভাইয়া? দ্রব্যের ক্রয় মূল্য চেয়েছে, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের দ্রব্যের এখানে ক্রয় মূল্য চাওয়া হয়েছে, ক্রয় মূল্য। তো এক্ষেত্রে আমাদের যেই পরিমাণ বেশি টাকা পাওয়া যাচ্ছে, ভালো করে বুঝবা, এই বেশি টাকার সাথে আমাদের গুণ হবে শতকরা চেয়েছে না, তাই আমরা 100 দিয়ে গুণ করব। খুব ভালো করে বোঝো, যে পরিমাণ বেশি টাকা পাওয়া যাচ্ছে ওই পরিমাণের সাথে 100 গুণ। আর এই ক্ষতি আর লাভ এই দুইটা আমাদের একসাথে হবে, অর্থাৎ ক্ষতি ছিল x আর লাভ ছিল 3x। তাহলে এখন লক্ষ্য করো, 3x আর x তাহলে 4x, আর উপরে আছে 18x ইন্টু 100। লক্ষ্য করো এই x x কেটে যায়, 4 এর সাথে এই 100 কাটলে হয় 25, 25 এর সাথে এই 18 গুণ করো, 25 8 200 অর্থাৎ 0, হাতে 20, 25 আর 20 তাই 45, 450। দেখো তো 450 আছে কি? এই যে গ নাম্বার। দেখো আমাদের গ নাম্বার উত্তর। ক্লিয়ার কিনা দেখো তো ভাইয়া, সবাই একটু দ্রুত বলো। একটু ফাস্ট বলো না ভাইয়া, একটু ফাস্ট বলো, আমাদের কিন্তু এখন অনেকগুলো অঙ্ক বাকি। আমরা চাচ্ছি প্রতিদিন একটা করে ক্লিয়ার করতে ভাইয়া, প্রতিদিন একটা করে ক্লিয়ার করতে। তোমরা একটু অ্যাক্টিভ হও, আরো দ্রুত কমেন্ট করো। তোমরা একটু অ্যাক্টিভ হও। ওকে ভাইয়া, তাহলে আমরা পরের অংশটা দেখি। এই যে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করো। 4% হার মুনাফায় কোন টাকার 2 বছরের
সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আচ্ছা, এখানে আবার পার্থক্য দেওয়া থাকবে, এটা এটা দাঁড়ি দিয়েছে কিন্তু এটা 1 টাকা হবে ভাইয়া, একটু ভুল করেছে, এটি সংশোধন করে, এটা 1 টাকা হবে। হ্যাঁ, 1 টাকা হলে আসল কত, আমাদের আসল নির্ণয় করতে বলা হয়েছে। মানে দেখো 4% মুনাফায় কোন টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, মানে ডিফারেন্স। আমাদের এই অঙ্কে কি নির্ণয় করতে বলেছে? আসল, আর দেওয়া আছে কি ডিফারেন্স। এই ডিফারেন্সের ফর্মুলাটাকে লেখো তোমরা। ডিফারেন্স ইকুয়াল, প্রথমে আসল, তোমরা জানো আসল মানে প্রিন্সিপাল, আমরা পি দ্বারা লিখি। কি দ্বারা লিখি ভাইয়া বলো? পি দ্বারা লিখি। ইয়েস, পি দ্বারা লিখি। এরপর আমার পার্সেন্টেজ আছে 4%, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এই আর কেই আমরা 100 দ্বারা ভাগ করব। ভালো করে বুঝো ভাইয়া, এই আর এর মান তো 4%, মানে এই অংশকে পাওয়ার করা। সূত্র হচ্ছে এই পি ইন্টু আর স্কয়ার, মানে ডিফারেন্স। আবার বোঝো, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা এর পার্থক্য সূত্র, মানে ডিফারেন্সের সূত্র পি ইন্টু আর স্কয়ার। তাহলে দেখো আমরা এই অংশটা কত সহজে করি। এখানে ডিফারেন্স দেওয়া আছে 1 টাকা, 1 টাকা, আর পি, এই পি আসলেই বের করতে হবে। আর এর মান দেওয়া আছে 4%, তাহলে 4/100। এরপর লক্ষ্য করো এই অংশ হোল স্কয়ার। ঠিক একই নিয়মে 4 আর এখানে কাটলে কত হয় 25, তাহলে 1/25। ঠিক আছে না ভাইয়া? এর স্কয়ার করব, তাহলে কত হয় 1 ইকুয়াল পি। 1 এর হোল স্কয়ার করা মানে একই, আর 25 এর স্কয়ার মানে তোমরা জানো 25 গুণ 25 625, 625। তাহলে এখন এই পি এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে উপরে পি কে পি আর নিচে এই 625, কোনাকাটি গুণ করো, তাহলে পি এর মান হচ্ছে 625। তাহলে আমাদের আসল হচ্ছে কত টাকা? 625 টাকা। তোমাদের এখানে সূত্র মনে রাখতে হবে, ডি মানে ডিফারেন্স ইকুয়াল পি থেকে আসল ইন্টু আর হোল স্কয়ার। খুব সহজে দেখো মনে রাখার চেষ্টা করো। দেখো তো এই অংশ ক্লিয়ার কিনা ভাইয়া? তোমাদের এই অংশ ক্লিয়ার কিনা একটু জানাও তো। দেখো 12 নাম্বার ক্লিয়ার কিনা একটু জানাও। বারো নাম্বার ক্লিয়ার কিনা একটু জানাও ভাইয়া, একটু ফাস্ট জানাও, ফাস্ট। ওকে, আকাশ ক্লিয়ার, জুবাইর ক্লিয়ার, ওকে ভাইয়া, ইমরান ক্লিয়ার। ঠিক আছে, আমরা, তোমাদের ছেলে মেয়ে একটু কমে গিয়েছে, কিন্তু তোমরা যদি অ্যাক্টিভ থাকো আমি পরের অঙ্কগুলো দেখাবো এখন, যদি অ্যাক্টিভ থাকো। দেখো তোমরা কি অ্যাক্টিভ আছো কি দেখো ভাইয়া। আমি আমি কি রানিং করব ক্লাসগুলো, বাকি ক্লাসগুলো নিব? ওকে ভাইয়া, দেখো আমরা তাহলে 13 নম্বর সমাধানটা করি। একটি আয়তকার ঘরের মেঝের ক্ষেত্রফল, মানে আয়তকার ঘরের মেঝের ক্ষেত্রফল, তোমরা জানো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান কিন্তু ক্ষেত্রফল। তা কত দেওয়া আছে? 192 দেওয়া আছে বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে, এটা যদি এক্স হয় আর যদি ওয়াই হয়, তাহলে এক্স এর সাথে 4 কমানোর কথা বলা হয়েছে। আর প্রস্থ 4 মিটার বৃদ্ধি করলে, অর্থাৎ ওয়াই এর সাথে 4 মিটার বৃদ্ধি করলে বলছে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, অর্থাৎ এখানে 192 থাকে। তার মানে প্রথমে ছিল এই এক্স ওয়াই ইকুয়াল কিন্তু 92, মানে 192, আর এখন
এক্স মাইনাস 4 ওয়াই প্লাস মানে ওয়াই প্লাস 4 ইকুয়াল 192। এটা যদি আমরা ভালো করে বুঝো, যখন আমরা বড় অঙ্ক বা রিটেন পরীক্ষা দিব তখন এভাবে বড় নিয়মে শিখতে হয়, কিন্তু এমসিকিউ তো সময় পাবা না, শর্টকাট। তাহলে শর্টকাট চিন্তা করো তো, এই 16 দিয়ে যদি 192 কে ভাগ করা হয় তাহলে কত হয়? 12 হয়। তার মানে আমার দৈর্ঘ্য যদি 16 হয় তাহলে প্রস্থ কত হবে? 12। সহজ কথা। তাহলে এইভাবে আমাদের উত্তর করতে হবে। তার মানে এখানে চেয়েছে কি? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কত? 16 মিটার। মানে এটা শর্টকাটে উত্তর করার সিস্টেম। দেখো তো ক্লিয়ার কিনা ভাইয়া? মিনহাজ বলতেছো ক্লিয়ার। ওকে ভাইয়া, সবাই একটু জানাও, সবাই একটু জানাও ভাইয়া। হ্যাঁ, মিনহাজ বলতেছো ক্লিয়ার। সবাই একটু কমেন্টে জানাইলে বেশি সুবিধা হয় ভাইয়া। আচ্ছা, আমরা 14 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। 14 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। এটা দ্বিগুণ হবে ভাইয়া, দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ মিটার হলে এর উচ্চতা কত? খুব ভালো করে বোঝো, এখানে আমাদের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। কি নির্ণয় করতে বলা হয়েছে ভাইয়া? উচ্চতা। ওকে, তো বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা। তাহলে উচ্চতা, এই যে উচ্চতার কথা বলা হয়েছে, এই উচ্চতাকে আমরা এক্স ধরলাম, উচ্চতাকে এক্স ধরলাম। এবার বলেছে ভূমি, তাহলে ভূমি দেখো, ভূমি 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 কি বলেছে? উচ্চতার দ্বিগুণ, তার মানে এক্স এর সাথে 2x, অপেক্ষা 6 বেশি, তাহলে 2x প্লাস 6। তো দেখো, উচ্চতা হলো x আর ভূমি হলো দ্বিগুণ মানে 2x, অপেক্ষা 6 বেশি, তাহলে 2x প্লাস 6। দেখো তো ভাইয়া, উচ্চতা x আর ভূমি 2x প্লাস 6। এই কথা যদি বোঝো তাহলে অঙ্ক হবে। ত্রিভুজের ক্ষেত্রফল 810 বর্গ মিটার হলে এর উচ্চতা কত? তার মানে আমার এখান থেকে উচ্চতা নির্ণয় করতে হবে। ভালো করে বোঝো। খুব ভালো করে লক্ষ্য করো ভাইয়া, ভালো করে লক্ষ্য করো। তাহলে সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে, তোমরা জানো, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভাইয়া, ভূমি গুণ উচ্চতা ফর্মুলা মনে আছে কি? দেখো তো, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এর মান কত দেওয়া ছিল? 810। এই দেখো লিখেছি 810। তাহলে এখন আমরা মানগুলো বসাবো। 1/2 ইন্টু ভূমি, ভূমি কত পেয়েছি? 2x প্লাস 6, 2x প্লাস 6। এবার গুণ, এবার উচ্চতা, উচ্চতা কত ছিল এখানে? দেখো x, তাহলে দেখো উচ্চতা আমরা x লিখলাম ইকুয়াল 810। দেখো এই 2 এখানে ভাগ আকারে আছে, তাহলে ওই সাইডে গেলে গুণ হয়ে যাবে। লেখা লক্ষ্য করো, 2x প্লাস 6, এর সাথে এই x গুণ আকারে আছে, আর একটু এখানে গুণ করে দিলাম। 8 দুগুণী 1600 আর 10 দুগুণী 20, 1620। তাহলে এখন আমরা সমাধান করি। x যদি গুণ করো কত হয়? 2x স্কয়ার প্লাস 6x ইকুয়াল থেকে এদিকে আনলে 1620 মাইনাস হয়ে গেল। ঠিক আছে? এখন আমাদের কিন্তু এই অংশে আবার 2 চাইলে কমন নিতে পাচ্ছি। এখানে দেখো ভাইয়া, 2 চাইলে আমরা কমন নিতে পাচ্ছি। তাহলে কি থাকে? x স্কয়ার প্লাস 3x মাইনাস 8 দুগুণী 16 10 ইকুয়াল 0।
এরপরের লাইন লক্ষ্য করো, এই 2 ওই 0 এর নিচে চলে গেলে 0 হয়ে, তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 810 ইকুয়াল 0। দেখো এ পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি এই যে পর্যন্ত সমাধান করেছি এ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও তো ভাইয়া, সবাই একটু জানাও ওই পর্যন্ত ক্লিয়ার কিনা। আকাশ বলতেছে ক্লিয়ার, ওকে ভাইয়া। তাহলে এখন দেখো আমরা এটা সমাধান করব, যে এক্স স্কয়ার আছে, এরপর দেখো এই 3x এর জায়গায় কত লিখবো, ওই 810 ভাঙিয়ে আমরা বুঝতে পারবো। দেখো 810 আমরা এখন ভাঙাবো, 810 ভাঙালে দেখো 3 দিয়ে, 3 দুগুণী 6, হাতে আমার 7, 270 হয়। আবার দেখো 3 নাম 27, ওকে 90, 3 30 90, 3 10 30, 2 5। তাহলে এই অংশ আমাকে এখন এই মিডল টার্ম করতে হবে, মানে 3x মিলাইতে হবে। কেমনে 3x মিলানো যায়? তো দেখো 5 দুগুণী 10, 3 10 30, আর এই দেখো 3 3 9, 3 নাম 27, এই তো মিলেছে। একটা হচ্ছে 30x হচ্ছে, আর মাইনাস 27x মাইনাস 810 ইকুয়াল 0। ভালো করে বোঝো, এই 30 থেকে 27 বাদ দিলে এই 3x করতে হবে। হ্যাঁ, মানে এমন ভাবে মিডল টার্মটা সাজাইতে হবে যাতে এই অংশের ক্যালকুলেশন এই 3x হয়। দেখো আমরা এই মিডল টার্ম করে দেখলাম 30 আর 27 দিলে দুইটা ক্যালকুলেশন করা যাচ্ছে। তাহলে এখন আমরা এই অংশ সমাধান করি। দেখো এখানে x কমন নেওয়া যায়, তাহলে x প্লাস 30 মাইনাস এখানে আছে কত 27 কমন নেওয়া যায়, তাহলে 27 দিয়ে ভাগ করলেও সেই 30ই হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখো দুইটা মান, x প্লাস 30 ইকুয়াল 0, আর একটা দেখো x মাইনাস 27 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল 27। আর এখানে যদি ক্যালকুলেশন করতা, দেখো x ইকুয়াল মাইনাস 30, নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, তাহলে x এর মান আমাদের হবে 27। খ নম্বরটি উত্তর। দেখো সবাই একটু জানাও ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও ক্লিয়ার কিনা, একটু ফাস্ট কথা বলো, ফাস্ট। তোমরা একটু ফাস্ট কথা বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু ফাস্ট কথা বলো ভাইয়া। ওকে, জুবাইর বলতেছো ক্লিয়ার, আকাশ ওকে ভাইয়া ক্লিয়ার বলতেছো, ঠিক আছে। এখন আমরা দেখো আরো একটি অঙ্ক করব, 15 নম্বর। একটি সমাদ্বিবাহু, সমাধিত হয় না, সমাদ্বিবাহু হয়। হ্যাঁ, এটা দ এর সাথে ধ যুক্ত আছে, এটা ভুল করেছে লিখতে। সমাদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটির 5 একক হবে, একর না, এত বানান ভুল কেন, 5 একক এবং ভূমি 6 একক হলে ক্ষেত্রফল কত? তাহলে আমাদের এখানে দেখো দুইটা বাহু দেওয়া আছে, একটি বাহু 5 এবং আর একটি বাহু 6। তাহলে দেখো এ যদি 5 হয়, বি কত 6। তাহলে এই সমদ্বিবাহুর আবার একটা ফর্মুলা আছে, আমাদের এই সমদ্বিবাহুর ফর্মুলা আছে b/4 রুট ওভার 4a স্কয়ার। দেখো b/4, আমাদের সূত্র কি আবার বলো ভাইয়া, b/4 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। সমদ্বিবাহু থাকলেই তোমার এই ফর্মুলাটি তোমার মুখস্থ করা লাগবে, b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার বলো ফর্মুলা কি, b/4 রুট ওভার 4a স্কয়ার, মুখস্থ হবে এখনই, b/4 রুট ওভার
4a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে দেখো b এর মান এখানে কত ছিল লক্ষ্য করো 6, তাহলে এখানে লেখো 6/4, এই যে 4 আছে, রুট আবার 4, a এর মান ছিল 5, তাহলে 5 স্কয়ার, আবার b এর মান ছিল 6, তাহলে 6 স্কয়ার। তাহলে এখানে কাটাকাটি করো 3 হয় আর এখানে 2 হয়, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে এখানে দেখো 5 5 25 আর 4 গুণ করলে হয় 100 আর 6 6 36। তাহলে এখন লক্ষ্য করো 3/2, 100 থেকে 36 বাদ দিলে হয় 64, 64 রুট করলে হয় 8, তাহলে এটা কাটাকাটি করলে হয় 4, তাহলে 3 এর 4 কত হয় 12। দেখো তো ভাইয়া উত্তর 12 হবে, দেখো তো ভাইয়া উত্তর 12, এই যে 12। সবাই লক্ষ্য করো ক্লিয়ার কিনা একটু জানাও, এই যে উত্তর 12 হয়েছে এটা ক্লিয়ার কিনা সবাই জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও ভাইয়া। একটু ফাস্ট, আমরা শেষ করব তো, একটু ফাস্ট কমেন্টে জানাবা ভাইয়া। ওকে মিনহাজ জামান ক্লিয়ার, ওকে ভাইয়া ঠিক আছে। তাহলে আমরা পরের অংশে চলে আসি। এই যে ভাইয়া 16 নাম্বার অঙ্কটা দেখো, তোমরা যারা পারবা আগে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তোমরা যারা পারো আগে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবা। সবাই একটু দ্রুত দেখো ভাইয়া, দ্রুত। যদি ক্লিয়ার হয়ে থাকো একটু জানাও। তাহলে আমরা শুরু করি। 16 নম্বর অঙ্কে কি বলেছে খুব ভালো করে বোঝো, আর ব্যাসার্ধ বিশিষ্ট, তোমরা কিন্তু সকলেই অবগত আছো ব্যাসের অর্ধেককে আমরা ব্যাসার্ধ বলি, ব্যাসের অর্ধেককে আমরা কি বলি ব্যাসার্ধ বলি। তা বলতেছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কোন চাপ কেন্দ্রের কোণ উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য কত। আমাদের চাপের দৈর্ঘ্যের ফর্মুলা চেয়েছে, আবার কি চেয়েছে বলো ভাইয়া? তো তোমরা মনে রাখবা এই চাপের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা এস ইকুয়াল আর থিটা লিখি। আবার বলো কি লিখি ভাইয়া? আর থিটা। আচ্ছা একটু ঝামেলা হয়েছে, ওকে দেখো আর দিয়ে থিটা লিখি। এই যে চাপের দৈর্ঘ্য না, এই চাপের দৈর্ঘ্যের ফর্মুলা আর থিটা। তাহলে দেখো, তাহলে থিটার মান আবার তোমার জানা লাগবে। এই থিটা আমাদের কত? এই থিটা বলতে বোঝায় আমাদের উপরে আর পাই এক্স, পাই এক্স, আর নিচেই আমার ক্যালকুলেশন হবে 180। উত্তরে এখানে ভুল আছে, এই ডিগ্রি আছে না, ডিগ্রিটা হবে না ভাইয়া, এই ডিগ্রিতে হবে না, হবে 180। তাহলে ফর্মুলা কি? এই থিটার ফর্মুলা কি? পাই এক্স ডিভাইডেড বাই 180। খুব ভালো করে বোঝো, আমি এই চিহ্নটা মুছে দিই, ওকে। তো এবার যদি আমরা কোনাখানে গুণ করি, দেখো গুণ করলে কি হয়? পাই আর এক্স, পাই আর এক্স, আর নিচে কত আছে? 180। মানে এটা মুখস্থ অনেকটা বলা যায়। আর ব্যাসার্ধ বিশিষ্ট, এখানে যদি ব্যাসার্ধ অন্য কিছু থাকতো তাই বসতো এখানে, ঠিক আছে? আর এই থিটা বসে, থিটার মান কত? পাই এক্স
ডিভাইডেড বাই 180, পাই এক্স ডিভাইডেড বাই 180। তাই গুণ গুণ করে দাও, পাই আর এক্স 180, তার মানে উত্তর আমাদের ক। উত্তর আমাদের ক। দেখো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে ভাইয়া, এখন দেখো 17 নম্বর, দেখো 17 নম্বরটি লক্ষ্য করো। 17 নম্বর, 17 নম্বরে কি বলা হয়েছে? একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। তাহলে বলো, বৃত্তের ক্ষেত্রফল কি ছিল? পাই আর স্কয়ার। খুব ভালো করে বুঝে বুঝে উত্তর দিবা, বুঝে বুঝে উত্তর না দিলে কিন্তু পরে ঝামেলা হবে। হ্যাঁ, তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল কি ছিল? বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার। আর বর্গের ক্ষেত্রফল মানে কি? এক বাহু স্কয়ার। তাহলে এক বাহু যদি আমরা এ ধরি, তাহলে এ স্কয়ার। আবার বলো কি স্কয়ার? এ স্কয়ার, মানে সমান। তাহলে এই দুইটা মান আমাদের সমান। এখানে বলা হয়েছে যে বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গের ক্ষেত্রফল সমান। তো দেখো, পাই আর স্কয়ার ইকুয়াল এ স্কয়ার আমরা লিখেছি। কি লিখেছি ভাইয়া? এ স্কয়ার। কথা বলো, ক্লিয়ার কিনা? এরপর বলেছে তাদের পরিসীমার অনুপাত কত। এর পরে বলা হয়েছে যে পরিসীমার অনুপাত কত। তাহলে তোমরা বলো ভাইয়া, আমাদের দুইটা পরিসীমা এখন লাগবে কিনা? পরিসীমা লাগবে কিনা? এটা ছিল বৃত্তের ক্ষেত্রফল আর এটা ছিল বর্গের ক্ষেত্রফল। তাহলে এখন বৃত্তের পরিসীমা লাগবে আর আমাদের বর্গের পরিসীমা লাগবে। পরিসীমা মানে মানে সম্পূর্ণ এরিয়াটাকে বোঝায়। তাহলে বর্গের কয় বাহু থাকে? 4 বাহু। তাহলে বর্গের ক্ষেত্রে আমার পরিসীমা হবে 4a। আবার বলো, বর্গের ক্ষেত্রে আমার পরিসীমা কি? একটু কমেন্ট করো না ভাই, একটু কমেন্ট করো। 4a। তাহলে আমার বৃত্তের পরিসীমা কি? আমরা জানি বৃত্তের পরিসীমা মানে 2 পাই আর। বৃত্তের পরিসীমা মুখস্থ 2 পাই আর। তাহলে এই অংশের অনুপাত করলেই কিন্তু আমাদের অঙ্ক সমাধান হচ্ছে। তো এখন এই অঙ্ক সমাধানের জন্য এই সাইডটা আমরা একটু ক্যালকুলেশন করব। দেখো, আমরা এ বের করতে চাই ভাইয়া। তাহলে জানো এই স্কয়ার এদিকে এসে রুট হয়ে যাবে। তাহলে রুট হলে কি হবে? এই যে পাই আর স্কয়ার। তাহলে আর স্কয়ারের রুট কেটে যায়। তাহলে আমরা আরটা সিম্পল ভাবে লিখি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই যে আর স্কয়ার, স্কয়ার রুটে কেটে যাবে। তাহলে আর রুট পাই, এটা হচ্ছে এ এর মান। তাহলে এখন আমরা এখানে এ এর মানটা বসাবো, 2 পাই আর। এর মান কত পেয়েছি? 4 আর রুট পাই। এই দেখো, এই এর মানটা কিন্তু এখান থেকে আমরা পেয়েছি এইভাবে। তাহলে এখন খুব ভালো করে বুঝো, এই আর আর কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকলো 2 পাই আর আমাদের নিচেই থাকলো এই 2 তো কেটে যাচ্ছে ভাইয়া। দেখো 2 আর এই 4 কাটলে 2 থাকে নিচে, তাহলে 2 থাকছে নিচেই। তাহলে দেখো 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে নিচেই 2 রুট ওভার পাই। তো দেখো আমাদের উত্তর কোনটা আছে? দেখো পাই, মানে এটা তো আমরা অনুপাত করে লিখতে পারবো। তাহলে এই যে পাই 2 রুট ওভার পাই। তাহলে আমাদের সঠিক উত্তর দেখো পাই 2 রুট ওভার পাই। গ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে রাখবো দুইটা সমষ্টি আমাদের জানা লাগতেছে, কিন্তু মানে মোট এখানে 4টা ফর্মুলা জানা লাগতেছে। বৃত্তের ক্ষেত্রফল মুখস্থ পাই আর স্কয়ার। এই দেখো লিখেছি পাই আর স্কয়ার।
বর্গের ক্ষেত্রফল মানে এক বাহু স্কয়ার, এই দেখো এ স্কয়ার। এবার এদের পরিসীমার অনুপাত, এই দেখো পরিসীমা। তাহলে আমাদের প্রথমে বর্গের পরিসীমা হচ্ছে 2πr, আর বৃত্তের আর বর্গের হচ্ছে 4a। তাহলে এই a এর মান বের করার জন্য এখানে ক্যালকুলেশন করলাম, করে এখানে অনুপাত করলাম। দেখো তো ভাইয়া ক্লিয়ার কিনা একটু জানাও তো, ক্লিয়ার কিনা একটু জানাও। দ্রুত জানাও ভাইয়া, দ্রুত দ্রুত দ্রুত। দেখো একেবারে কিন্তু সহজ অঙ্ক না, বেশ ক্রিটিক্যাল অঙ্ক আছে। তোমরা যদি অ্যাক্টিভ ভাবে এগুলো না শেখো তাহলে কিন্তু পরীক্ষার হলে যে অনেক বেশি কঠিন মনে হবে তোমাদের। মিনহাজ বলেছো সি উত্তর, ওকে ভাইয়া। আকাশ বলেছো ক্লিয়ার, ওকে ভাইয়া। আরো বেশি অ্যাক্টিভ হলে বেশি ভালো হতো ক্লাস, সমস্যা না, পরবর্তীতে আরো বেশি অ্যাক্টিভ হবে আশা করতেছি। এখন আসো, এই যে একটা বড় অঙ্ক, আবার এগুলো আবার শর্টকাট করা যায় না, বুঝেছো ভাইয়া। দেখো 18 নম্বর অঙ্ক, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা হলে থিটার মান কত, যেখানে থিটা হবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বলতে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, ভালো করে বোঝো। 0 থেকে বড় আর 90 থেকে ছোট, এই কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। আগে সংজ্ঞাটা বোঝো, কি কোণ বলেছে আবার বলো ভাইয়া। 0 থেকে বড় এবং 90 থেকে ছোট, এটা কিন্তু সূক্ষ্মকোণ বলেছে, এটা সূক্ষ্ম। এই জায়গাটা এই সূক্ষ্ম বলবে, মানে সূক্ষ্মকোণ 90 ডিগ্রি ছোট, 0 থেকে বড়। কথা ক্লিয়ার? সবাই একটু বলো তো ভাইয়া। আমি বলতেছি 0 থেকে বড় আর 90 থেকে ছোট যদি হয় তাকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ। আগে সংজ্ঞা বোঝো, 0 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বলবো। তো এখন এই যে অংশটা আছে ভাইয়া, এই অংশটা আমরা এখানে সমাধান করি। দেখো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। এখন এটা যদি সমাধান করো, sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার। কার কার মনে আছে বলো তো, sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার, কার কার মনে আছে একটু বলো আমাকে, একটু জানাও। এই sin থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা, দেখো তো মনে আছে কিনা। প্লাস এখানে লেখাই আছে 3 cos থিটা। এরপর 2 দিয়ে গুণ করো, 2 1 2, 2 দিয়ে অংশের গুণ করো, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। এরপর লক্ষ্য করো, এই অংশের পরে তো আরো একটা মান থাকার কথা, নেই কেন? এই জায়গায় ভাইয়া একটা মিসিং আছে, এই মিসিং থাকলে এই অঙ্ক কি সমাধান করে মজা পাওয়া যায়। এই জায়গায় ছিল -3, -3 একটা অংশ বাদ পড়েছে, এটাকে আমি ঠিক করে দিলাম। এখন খুব ভালো করে বোঝো, এই যে -3 সাথে যদি 2 বাদ দাও তাহলে উত্তর হয় -1। তাহলে এখানে দেখো -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -1 হবে। মানে এই -3 থেকে এই 2 বাদ দেওয়া, এটা ক্যালকুলেশন করবা। হ্যাঁ, সমান সমান 0 ছিল, 0 0 0 0। তাহলে যেহেতু 0 ইকুয়াল ছিল তাহলে আমরা এখানে বা দিব। এটা বাতে লক্ষ্য করো, আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কি হয়, কমন নিলে কি হয় 2 cos স্কয়ার থিটা প্লাস, এই প্লাস ছিল তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস কমন নিয়েছি আমরা। হ্যাঁ ভাইয়া, তাহলে -3 cos থিটা, তাহলে মাইনাস যখন কমন নিয়েছো মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল 0। এটা মাইনাস অপর সাইডে গেলে অটোমেটিক্যালি 0 থেকে যায়, তাহলে কি থাকে 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা ইকুয়াল 1 ইকুয়াল 0।
তাহলে এখন দেখো 2 আর 1 এর লসাগু করলে 2 হয়। তাহলে আমাদের যদি মিডল টার্ম করি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা, তাহলে মাইনাস দুটো নিয়েছো, তিনটা করতে হলে তাহলে আর একটা cos থিটা নেওয়া লাগবে, প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা, আমরা অপর পেজে এখানে চলে এসেছি, না হলে হচ্ছে না, পরে মুছে দিচ্ছি। এখানে 2 cos কমন নেওয়া যায়, cos থিটা কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকে একটা cos থিটা মাইনাস এখানে কিছু না থাকলে 1 থাকে, এখানে কিছু কমন না নিলে 1 কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকে কি cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখন আমরা দুটো উত্তর পাচ্ছি, দেখো cos থিটা মাইনাস 1, এক নম্বর উত্তর কি পাচ্ছি বলো ভাইয়া, cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আর একটা পাচ্ছি দেখো কমন এখানে দেখাও 2 cos থিটা মাইনাস 1, মানে আমরা জানি এই মিল অংশ একবার নিতে হয় আর এই বাহিরের অংশ একবার নিতে হয়, তাহলে 2 cos থিটা মাইনাস 1। আর একটা পাচ্ছি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এই যে আমরা দুইটা অংশ পেয়েছি, কয়টা অংশ বলো তো ভাইয়া, সবাই একটু জানাও, কয়টা অংশ পেয়েছি একটু জানাও। দুইটা অংশ। তাহলে এখন খুব ভালো করে বোঝো, এই যে অংশ আছে cos থিটা এই মাইনাস 1 ওদিক গেলে কি হয় প্লাস 1। তোমরা জানো cos এর 1 এর মান 0 ডিগ্রিতে, আবার বলো কত ডিগ্রিতে, তাহলে cos থিটা এখানে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, তাহলে এই cos cos কেটে গেল, তাহলে থিটা সমান সমান 0 ডিগ্রি। তাহলে আমরা বলেছিলাম সূক্ষ্ম কোণ হতে হলে 0 থেকে বড় হতে হবে, তাহলে এটা উত্তর হবে না, তাহলে এটা ক্রস। এরপরটা দেখো, পরের অংশ কি ছিল 2 cos থিটা ইকুয়াল এই মাইনাস 1 ওদিকে যে প্লাস হয়ে গেল, তাহলে 2 গুণ আছে ওদিকে, তাহলে ভাগ হবে, তাহলে cos থিটা সমান সমান 1/2। এখন দেখো ভাইয়া তোমার cos হাফের মান 60 ডিগ্রি, আবার বলো কত ডিগ্রি 60 ডিগ্রি, হাফের মান মুখস্থ করতে হবে, হাফের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে উত্তর দেখো এখানে কোনটা আছে ক, তাহলে হাফের মান 60 ডিগ্রি, তাহলে এখানে আমাদের উত্তর হবে ক। সবাই দেখো তো ভাইয়া, সবাই একটু দেখো, এই তো আকাশ পেরেছো ভাইয়া 60 ডিগ্রি, তাহলে উত্তর হবে আমাদের ক। এবার দেখো 19 নম্বর, দেখে মনে হচ্ছে এটা কঠিন, কঠিন না, একবার যদি ভালো করে বুঝে যাইতে পারো সহজ। 1 ঘন সেন্টিমিটার, কাঠের ওজন 7 ডেসিগ্রাম, ডেসিগ্রামকে গ্রামে প্রকাশ করতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়। আবার বলো, ডেসিগ্রামকে গ্রামে প্রকাশ করতে হলে কত দিয়ে ভাগ করতে হয় 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই একটা গ্রাম পাইলাম, গ্রাম কাঠের ওজন, কাঠের ওজনের সম আয়তন পানির ওজন, খুব ভালো করে বোঝো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, এটা মুখস্থ করবা, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এখন বলা হয়েছে এটা শতকরায় প্রকাশ করো, তাহলে ভালো করে বোঝো কাঠের ওজন, কাঠের ওজন ছিল কত 7/10, এই অংশকে ভাগ করবা এই পানির ওজন দিয়ে 1 দিয়ে, গুণ শতকরা, তাহলে 100 দিয়ে ক্যালকুলেশন, তাহলে এই 1 দিয়ে ভাগ করার না করা সমান কথা, তাহলে 7/10, আর এখানে ছিল 100, তাহলে কোন আকারে এটা কাটাকাটি করো 10 হয়, তাহলে 7×10 কত হলো 70, তাহলে 70 ভাগ আমার উত্তর। দেখো তো ভাইয়া 19 নম্বর আমাদের 70 ভাগ, কথা ক্লিয়ার কিনা, 19 নম্বর হচ্ছে আমাদের 70 ভাগ, কথা ক্লিয়ার কিনা একটু জানাও। সবাই একটু জানাও। 19 নাম্বার ক্লিয়ার কিনা একটু জানাও, ফাস্ট জানাও, একটু দ্রুত জানাও, দ্রুত।
এই দেখো ভাইয়া, কাঠের ওজনকে আমরা এই যে তোমার ক্যালকুলেশন করতে বলেছে পানির ওজন, তাহলে এই পানির ওজন দিয়ে ভাগ করলাম, শতকরায় প্রকাশ তাই 100 দিয়ে গুণ করলাম। তাহলে কাঠের ওজনও যে গ্রামে প্রকাশ করেছি, ডেসিগ্রাম ছিল 10 দিয়ে ভাগ করে গ্রাম করে নিয়েছি। আর 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, এটা মুখস্থ। তাহলে দেখো ওই অংশকে এই 1 দিয়ে ভাগ করলাম, করে ক্যালকুলেশন করে 70 ভাগ হলো। ক্যালকুলেশন করে কি হলো? 70 ভাগ। দেখো তো ভাইয়া মিনাজ ক্লিয়ার কিনা, একটু জানাও না ক্লিয়ার কিনা ভাইয়া, একটু ফাস্ট। এখন আমরা 20 নাম্বারটা দেখব। তুমি আগে ওটা বলো ক্লিয়ার কিনা, এখন আমরা 20 নাম্বারটা দেখব। ওকে ভাইয়া, মিনাজ বলছে ক্লিয়ার। এখন দেখো 20 বলছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার, ক্ষেত্রফল 182 বর্গ মিটার হলে, আমরা জানি ত্রিভুজে ভূমি গুণ উচ্চতা, ভালো করে বোঝো, যদি ভূমি গুণ উচ্চতা থাকে তখন ফর্মুলা লিখি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, এভাবে ফর্মুলা লিখি। কিন্তু এখানে দেখো ভূমি আর উচ্চতা দেওয়া নেই, দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য একটা 26 আর একটা 28, এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে হাফ ইন্টু 2 বাহুর দৈর্ঘ্য, আবার বলো সূত্র কি, হাফ ইন্টু 2 বাহুর দৈর্ঘ্য। তাহলে 2 বাহুর দৈর্ঘ্য হলে এখানে আমাদের যেহেতু কোণ, তাহলে সাইন আইবে, সাইন থিটা ইকুয়াল ক্ষেত্রফল কত দেওয়া আছে 182। তাহলে দেখো হাফ ইন্টু এক বাহু 26 আর এক বাহু 28, এখন এই যে সাইন থিটা 182। এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে সাইন কেন আসলে, যে দুই বাহুর কথা বললে এখানে সাইন দিয়ে ক্যালকুলেশন করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আর কি। তাহলে এখানে লক্ষ্য করো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে কাটলে কত হয় 13, তাহলে 13 সাথে 8 গুণ করো, 7 13 8 13 104, 4 এর 0 হাতে 10, 13 দুগুণে 26, 26 আর 10 তাহলে কত হয় 36। এভাবে মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে, আবারও বলতেছি মুখে ক্যালকুলেশন ছাড়া কিন্তু হবে না, কারণ তোমার তো ক্যালকুলেটর দিবে না। সাইন থিটা ইকুয়াল কত 182। এখন দেখো সাইন থিটা ইকুয়াল, এটা দেখো গুণ আকারে আছে, তাহলে 182 এর নিচেই বসাও, 182 এর নিচেই 364। তাহলে দেখো এটা কাটাকাটি করলে হয় 1/2, কত হয় আবার বলো। তাহলে এখন এই সাইন থিটা, এই যে হাফ, এই হাফের মানই আছে তোমার কত ডিগ্রি, কেউ বলতে পারবা? 30 ডিগ্রি। কত ডিগ্রি আবার বলো ভাইয়া? 30 ডিগ্রি। তাহলে আমরা পরবর্তীতে লিখে দিতে পারবো থিটা সমান সমান 30 ডিগ্রি। তাহলে উত্তর হবে 30 ডিগ্রি। কত? এই। তাহলে সাইন হাফের মান 30 ডিগ্রি, এটা ছক থেকে পাওয়া যাবে, আমরা মুখস্থ বা এই ছক নির্ণয় করা শেখাবো ইনশাআল্লাহ। দেখো তো এটা ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু জানাও তো ভাইয়া। প্রায় শেষের দিকে আমরা। এরপরে আসো 21, আর 5টা আছে, খুব দ্রুত শেষ করে দিব। বলছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত, দেখো 1:12 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে মান দেওয়া আছে কি, মানই তো ভুল দেওয়া আছে, এই জন্য মিলানো যায় না। এটা হবে ভাই এমন 1:1:2, ভালো করে বোঝো, কারণ 3টা কোণ তো আর 2টো হয় না, মানে ভুল আছে। 3টি কোণের অনুপাত হবে 1:1:2।
হলে ত্রিভুজ কোন ধরনের ত্রিভুজ? খুব ভালো করে বোঝো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো দেখো আমাদের এই যে তিনটা মান, যদি একটা এক্স ধরো, তারপরে একটা এক্স, তারপরে দুইটা এক্স, তাহলে মোট দেখো কয়টা এক্স হয়? এক দুই চারটা এক্স। এই চারটা এক্স সমান সমান আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো এই 4x যদি ক্যালকুলেশন করো 180 ডিগ্রিকে, তাহলে 4 দিয়ে ভাগ করলে হয় 45, তাহলে x এর মান হয় 45 ডিগ্রি। এবার দেখো যেটা 2x আছে, তাহলে 2x মানে 45 গুণ 2 কত হবে? 90 ডিগ্রি। তার মানে একটা কোণ কিন্তু সমকোণ হচ্ছে, একটা কোণ সমকোণ হলে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। দেখো তো ভাইয়া ক্লিয়ার কিনা? আমরা সমকোণী ত্রিভুজ বলি। একটু দ্রুত জানাও। সবাই ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাও। একটু ক্রিটিক্যাল ছিল, কিন্তু এই অংশটা একটু ক্রিটিক্যাল ছিল। এই দেখো এখানে আরেকটা অঙ্ক আছে। এখানে বলা হয়েছে a মাইনাস এন ইকুয়াল 1/, দেখো ফর্মুলা, এই অংশের ফর্মুলায় কিন্তু দেখো মাইনাস থাকলে এটা 1/, আকারে লেখা যায়, তাহলে a⁴n। এই অংশ কোন শর্তে সত্য? মনে রাখবা এর একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে এ কখনো 0 হতে পারবে না। আবার বলো, কি হতে পারবে না? এর মান কি হতে পারবে না? একটু দ্রুত জানাও। 0 হতে পারবে না। ভাইয়া একটু দ্রুত বলো আমাকে। মানে আমরা কখনো যদি এই 1 কে যদি 0 দিয়ে ভাগ করি, তাহলে এটা অসংজ্ঞায়িত হয়, মানে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তাহলে 0 হতে পারবে না। 0 থেকে বড়, 0 থেকে ছোট বা 0 এগুলো হতে পারে না। তার মানে কোন শর্তে সত্য? এ নট ইকুয়াল 0, মানে এ নট ইকুয়াল 0 হবে। এটা মুখস্থ বিদ্যা, মুখস্থ করবা। এ নট ইকুয়াল 0 হবে, এই শর্তে সত্য। সবাই দেখো ভাইয়া, সবাই কথা ক্লিয়ার? মানে এ কখনো 0 হতে পারবে না, নট ইকুয়াল 0, ওই ক্ষেত্রে সত্য, মানে সত্য। ওকে ফাইন, এর পরের অঙ্কে যাই। দেখো বলছে 32 ডিভাইডেড বাই 64 পাওয়ার এক্স ইকুয়াল 8 হলে এক্স এর মান কত? খুব ভালো করে বোঝো। 32 64 পাওয়ার এক্স ইকুয়াল 8 হলে এখানে এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কথা, এখানে যে 32 আছে, তাহলে এই অংশ আমরা চোখ কান বুঝে একটু ডিফারেন্ট আকারে করি। মনে করো এই যে 32, এই যে 32 লিখলাম, তাহলে এইটা দেখো এর নিচে কিছু যদি 1 থাকে, তাহলে 8 এর কোন আকারে দিয়ে দাও, তাহলে কত হলো? এই যে 8 দিলাম, তাহলে এই মানটা এই জায়গায় নিয়ে যাও, তাহলে 64 পাওয়ার এক্স, নিচে 1 দিলেও হয় না দিলেও হয়। তাহলে বলছো আমরা এই মানটা এই কোনায় নিয়ে চলে এসেছি, কারণ কি? অঙ্ক সহজ করার জন্য। তাহলে দেখো এটা কাটাকাটি করলে এখন কত হয় ভাইয়া? 4 হয়। দেখো 4 8 32। এখন এই নিচের একের তো কোনো দাম নেই, এমনি তোমাদের বোঝানোর জন্য শেখানো। তাহলে 64 যদি ভাঙিয়ে লেখো 8 8 64, তাই না? তাহলে 8 কয়বার হয় ভাইয়া? 2 বার হয়। ভালো করে বোঝার চেষ্টা করো। বা আমরা যদি ক্যালকুলেশন করি 64 কে যদি ভাঙাই, 4 4 8 16, 4 16 64, তাহলে 4 3 বার হয়। তাহলে 4 কবার হয় ভাইয়া? 3 বার হয়। আর এক্স এর সাথে গুণ করলে 3x হয়। তাহলে এই 4 4 উভয় জায়গা থেকে 4 4 আউট। তাহলে এখানে কোনো পাওয়ার না থাকলে এটা 1 পাওয়ার ধরো, তাহলে এই 4 আর এই 4 যদি আউট হয়, তাহলে 3x ইকুয়াল কত হলো? 1। বা x সমান সমান কত হবে?
1/3। দেখো তো উত্তর আছে কিনা। 1/, এটা ভুল আছে, 1/3 দিবা। হ্যাঁ, ক নাম্বার উত্তর 1/3 হবে। দেখো তো ভাইয়া, কথা দেখো ক্লিয়ার কিনা। মানে আমাদের এখানে একটু বুঝা ঝামেলা হচ্ছে, মুছে দিই। দেখো এই 8 কিন্তু নিচে নিয়ে চলে এসেছি, আর এই মানটা দেখে উপরে নিয়ে চলে গিয়েছি। মানে তোমাদের বোঝার সুবিধার্থে মানে একেবারে শর্টকাট করে দিলাম। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু জানাও তো ভাইয়া। 24, আর একটি আছে এরপর। একটি সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ, এটা পাই না তো ভাই, এটা আর হবে, এটা ভুল আছে। হ্যাঁ, এটা আর, এবং উচ্চতা এইচ হলে উহার আয়তন কত? তোমরা মুখস্থ রাখবা, বেলনের আয়তন পাই আর স্কয়ার এইচ। কি বলেছে আবার বলো? পাই আর স্কয়ার এইচ হবে। কি হবে? পাই আর স্কয়ার এইচ। উত্তর তো নাই, ভুল করেছে এখানে। উত্তর হবে পাই আর স্কয়ার এইচ। এখানে আর এর উপর একটা স্কয়ার হবে। হ্যাঁ, তাহলে বেলনের আয়তন, বেলনের আয়তনের ফর্মুলা পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ মুখস্থ করো, পাই আর স্কয়ার এইচ। ওকে ফাইন। এখানে পরবর্তী অঙ্কটা আমরা লক্ষ্য করি। পরবর্তী এই যে লাস্ট ওয়ান, এই অংশের মাধ্যমে আজকে আমাদের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। দেখো x - 1/x = 3/2 হলে এত এর মান কত? তাহলে লিখি x³ - 1/x³। তাহলে a³ - b³ এর সূত্র কি? a - b হোল কিউব প্লাস 3ab a - b। তাহলে লক্ষ্য করো a - b এর মান আছে 3/2। তাহলে দেখো হোল কিউব প্লাস দেখো 3 x কেটে গেল, আর এখানে মান ছিল কি ইনটু 3/2। ক্যালকুলেশন করো, 3 বার গুণ করো, 3 × 3 = 9, 3 নাম 27। 2 3 বার গুণ করো, 2 × 2 = 4, 4 × 2 = 8। এখানে গুণ করো, 3 × 3 = 9, নিচে 2। লসাগু করো, 8 আর 2 এর লসাগু হয় 8। 8 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 27 × 1 = 27। 2 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 নাম 36। তাহলে 36, তাহলে 7 আর 6 13, 3 হাতে 1, 3 আর 2 5, আর 1 6, 63, নিচে 8। তাহলে 63 এর 8 হচ্ছে আমার উত্তর। 63 এর 8 ঘ। তাহলে ঘ নাম্বার উত্তর। দেখো তো সবাই ক্লিয়ার কিনা, এবং তোমরা ক্লাস ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানিয়ে যাও। যে তোমরা সবাই, আমরা যে 17তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের গাণিতিক অংশের সমাধান করলাম, সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। আর নিয়মিত যদি ক্লাস করতে চাও অবশ্যই কমেন্টে জানাও। আমরা ইনশাল্লাহ এভাবে ধারাবাহিকভাবে প্রতিনিয়ত তোমাদের ক্লাস নিব। তোমরা একটু অ্যাক্টিভ থাকলে ইনশাল্লাহ আমরা নিয়মিত ক্লাস নিব। সবাই ভালো থেকো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।